হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে না, দেখা যায়। এবার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দেই। আপনারা কি বাসায় পড়াশোনা করেছেন? আপনাদের তো কোনো প্রশ্ন নেই। তো প্রশ্ন না থাকা মানে হলো সবাই সবকিছু পারে। এটা তো আমার জন্য অনেক ভালো। যে আমি এর আগে যে গত উম সপ্তাহে এই সপ্তাহে মিলিয়ে আমরা ৪টা ক্লাস, আজকে মনে হয় ৫ম ক্লাস। তো সেক্ষেত্রে আপনারা তো সবাই সবকিছু পারেন, যেহেতু কোনো প্রশ্ন নেই। যে ম্যাথগুলো করিয়েছি এর মধ্যে কারো কি কোনো সমস্যা আছে কিনা, এবং আমি যেগুলো করিয়েছি সেগুলো তো থাকবেই, এর পরের তো দেখতে হবে, সামনে যেতে হবে। নিজের যদি সামনে না যাওয়া হয় তাহলে আমি তো এতগুলো ম্যাথ শেষ করতে পারবো না, তাই না? হ্যাঁ, কেউ কিছু বলতে চান? কারো কোনো প্রবলেম নাই? তাহলে আমি এরপর থেকে শুরু করি, না? আচ্ছা, আমরা এখানে আহ, প্রথমে দুই একটা অঙ্ক দেখাবো, যে যেগুলো বড় অঙ্কগুলো বাকি ছিল ওইগুলো, এরপরে আমরা টেন্ডার কস্টের আলোচনায় চলে যাব। তো আজকে যদি সম্ভব হয় আমি এই চ্যাপ্টার শেষ করে দিব। আর যদি তারপরও টেন্ডার কস্টের কিছু অংশ থেকে যায়, আমরা আগামী ক্লাসে এটা ইনশাল্লাহ শেষ করবই। আহ, তো এখানে গত ক্লাসে আপনাদের যখন ক্লাস শেষ করেছিলাম তখন আমি বলেছি যে টেন্ডার কস্টের যে নিয়মগুলো আছে সেগুলো একটু দেখে আসতে, বা সেগুলো বাসায় পড়াশোনা করতে। সেগুলো আপনারা পড়াশোনা করছেন কিনা? তো ওইখানে যখন আমরা ম্যাথগুলো সলভ করবো তখন কিন্তু ওইটা লাগবে, কারণ ওইখানে কিছু সূত্র আছে, ঠিক আছে? ওগুলো দরকার হবে। যেমন এইখানে যে আমি এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছি, টেন্ডার কস্ট এখানে আসবো। এই যে এইগুলো আমি এখন বলতেছি না, বাট এইখানে আমি গত ক্লাসে বলে দিছিলাম, দেখবেন যে ওই ভিডিওর মধ্যে আছে, যে এইখান থেকে আমি আপনাদেরকে পড়তে বলছিলাম যে যেহেতু আমি টেন্ডার কস্ট বা কোর্টের অঙ্ক করব, তো এইগুলো দরকার হবে। নিচে আমরা যখন সলভ করা শুরু করব তখন এখানে আবার আমরা আসবো, অর্থাৎ শুরু করার আগে এখানে এসে তারপরে শুরু করব। আর গত ক্লাসে আমরা যেখান থেকে শুরু করেছি শেষ করেছিলাম, এরপর থেকে তো বড় অঙ্কগুলো, আগে তো ছোট অঙ্কগুলো সব করে ফেলেছি আমরা। যেমন এখানে একটা বড় অঙ্ক আছে, এটা 10 মার্কের আসবে। এই যে 12 নম্বর, ঠিক আছে? সেদিন তো 8, 9, 10, 11 এগুলো করিয়েছিলাম। আজকে আমরা 12 নম্বর করব। নিচে কয়েকটা অঙ্ক আছে, এগুলো আমি রেখে দিব, এগুলো আপনারা নিজেরা বাসায় সলভ করবেন। তো এটা বড় দেখে এই জন্য আমি প্রথমে এটা ধরলাম, এবং 10 মার্কসের যে ম্যাথগুলো এই রকমেরই আসবে, ঠিক আছে? তো এখানে একটা ম্যাথ দেয়া আছে, দেখি সেটা। 12 নম্বরে 12 নম্বরে বলছে কি যে দি অ্যাপেক্স কোম্পানি প্রডিউস ডিফারেন্ট টাইপ অফ লেদার গুডস, দি সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার টাকা 12 লাখ, দি কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশনস ডিউরিং দ্য ইয়ার ওয়ার অ্যাজ ফলোস। যে অ্যাপেক্স কোম্পানি তারা ডিফারেন্ট টাইপের লেদারের বা চামড়ার পণ্য উৎপাদন করে। দি সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার টাকা 12 লাখ, এই বছরে তাদের বিক্রি, এই সেলস রেভিনিউ মানে কি, তাদের বিক্রয় রাজস্ব, মানে তাদের বিক্রির পরিমাণ কত টাকা? এখানে বলা আছে 12 লক্ষ টাকা। তাহলে এতটুকু পরে আমরা বুঝতে পারলাম যে একটা কোম্পানির সেলস দেয়া আছে 12 লক্ষ টাকা। তো এরপরে বলছে দি কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশনস ডিউরিং দ্য ইয়ার ওয়ার অ্যাজ ফলোস, এবং এই যে ব্যয়, এই প্রতিষ্ঠানের যে এইগুলো বিক্রি করতে গেলে এই পণ্যগুলো তাদের উৎপাদন করতে হচ্ছে, এর সাথে সংশ্লিষ্ট যে ব্যয়গুলো আছে সেগুলো নিচে দেয়া আছে বলছে। স্যার জুমটা একটু বাড়াই নেন। যারা নতুন জয়েন হন তারা মিউট থাকবেন, একজনের কথা বলবে, ঠিক আছে? স্যার স্ক্রিনের জুমটা একটু বাড়াই নেন। আর বাড়াবো? স্পষ্ট আসবে না তো? তাহলে এই যে এখন এখন দেখা যায়, এখন দেখা হ্যাঁ, যায়। হয়েছে হয়েছে, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এতটুকু রাখি। হ্যাঁ, দেখা যায় ক্লিয়ার। বাপ্পি কি জয়েন হইতে পারছে নাকি আমি বুঝলাম না। প্রত্যেকদিন আমি
এই যে বাক দেখেছি যে, হ্যাঁ ঠিক আছে। তো এখন কি কি তাহলে ইনফরমেশন দেয়া আছে? প্রথমে দেয়া আছে র মেটেরিয়াল পারচেজ, প্রত্যেকটা ইনফরমেশন জানতে হবে। এখন আপনারা তো কোনো কথা বলেন না, আমি বুঝবো কিভাবে? আমি তো ধারাবাহিক এর জন্য পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? তো কারোর কোনো প্রবলেম নেই, সেইটা ধরেই কিন্তু আমি আগাচ্ছি। আপনারা যখন কেউ কথা বলবেন না, নাম ধরে ডাক দিলেও যখন কথা বলবে না, তখন আমি বুঝতে পারবো যে আপনারা সবাই সবকিছু পারেন। সুতরাং আমি আমার মতো করে পড়াবো, ঠিক আছে? আর প্রবলেম হলে সাথে সাথে আনমিউট করে সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে, বলতে হবে পড়ার মধ্যেও, ঠিক আছে? তো এরপরে র মেটেরিয়াল পারচেজড আছে, টাকা যা দেওয়া থাকুক কোন একটা ফিগার আছে। ফ্রেড ইন দেওয়া আছে, তো ফ্রেড ইন আমরা কি করি? পারচেজের সাথে যোগ করি, সবসময় খেয়াল করবেন। তিনটা জিনিস থাকতে পারে, ফ্রেড ইন, ক্রেজ ইন, ট্রান্সপোর্টেশন ইন। মানে তিনটা জিনিস থাকতে পারে। এই যে যেটা নিয়ে আমি কথা বলতেছি, এই যে নাম, এই নামটার ফ্রেড ইন থাকতে পারে, অথবা ক্যারেজ ইন থাকতে পারে, অথবা ট্রান্সপোর্টেশন ইন থাকতে পারে। তাহলে তিনটার যে কোনো একটা নামে থাকতে পারে। আমরা কি বুঝবো? এটা বুঝবো যে পণ্য বা এই যে র মেটেরিয়াল আমরা ক্রয় করেছি, সেগুলো আমাদের পরিবহনে আনতে এই পরিমাণ খরচ হয়েছে এখানে। আচ্ছা, এই যে একটু নয়েজ মিউট থাকে, তারপর নয়েজ করবেন না, ঠিক আছে? তো এরপর আছে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। তাহলে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস মানে কি? যে আধা তৈরি পণ্যের প্রারম্ভিক দেয়া আছে। এরপর আছে ওপেনিং ফিনিশ গুডস, পণ্য তৈরি হয়েছে, সেটার তৈরি হয়েছে এবং আমরা বিক্রি করেছি, বিক্রি করার পর কিছু রয়ে গেছে এই বছরে, এই বছরের যেটা ক্লোজিং, ওইটা আবার আগামী বছরের কি ওপেনিং। ঠিক এখানেও এই যে ফিনিশ গুডস এর ওপেনিং, এটা বুঝতে হবে এই বছরের আগের বছরে এটা ক্লোজিং ছিল, আবার এই বছরেরও ক্লোজিং থাকতে পারে, নিচে আমরা দেখব। আর র মেটেরিয়াল, ওই ওপেনিং র মেটেরিয়াল দেওয়া আছে, তার মানে কি কি দেওয়া আছে? র মেটেরিয়াল পারচেজ দেওয়া আছে, ক্যারেজিং দেওয়া আছে, ডব্লিউআইপি বা ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং দেওয়া আছে, ফিনিশ গুডস এর বিগিনিং দেওয়া আছে, আর র মেটেরিয়ালের ওপেনিং দেওয়া আছে। শুরু করতে হবে কিন্তু এটা দিয়ে, ঠিক আছে? কারণ ওপেনিং দিয়ে, র মেটেরিয়াল ওপেনিং দিয়ে শুরু করতে হবে। এরপর আছে ক্লোজিং ডব্লিউআইপি, তা ডব্লিউআইপির ওপেনিংও দেওয়া আছে, ক্লোজিংও দেওয়া আছে। ক্লোজিং ফিনিশ গুডস এরও ক্লোজিং দেওয়া আছে। ক্লোজিং র মেটেরিয়ালেরও ক্লোজিং দেওয়া আছে। তার মানে আমার প্রত্যেকটা আইটেমের ওপেনিং এবং ক্লোজিং দেওয়া আছে, এবং এই প্রত্যেকটা আইটেম আমার কাজে লাগবে, তাই না? এই প্রত্যেকটা আইটেম আমার কি করতে হবে? যখন আমরা কস্ট শিট করব, তখন এই প্রত্যেকটা আইটেম আমাদের কাজে লাগবে এবং সলভ করতে লাগবে। আচ্ছা, এরপরে আসেন প্রোডাক্টিভ ওয়েজ। এই প্রোডাক্টিভ ওয়েজ মানে লেবার, লেবার থাকতে পারে, ওয়েজ নামে থাকতে পারে, ডিরেক্ট ওয়েজেস নামে থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটা হলো কি লেবার, এটা একটা ডিরেক্ট এক্সপেন্স। এই লেবার আমরা কার সাথে যোগ করি? র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড যখন আমরা বের করি, তার সাথে ওয়েজ যোগ করি। এরপর কি চার্জেবল এক্সপেন্স, এই চার্জেবল এক্সপেন্স এটাও একটা কি ডিরেক্ট এক্সপেন্স। এরপর আছে ফ্যাক্টরি ওভারহেড। আগের কিছু কিছু অঙ্কে আমরা এইভাবে দেখতাম যে ফ্যাক্টরি ওভারহেড একসাথে দেওয়া থাকতো, আবার কিছু কিছু অঙ্কে এরকম দেওয়া থাকতো যে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি যাবে সেগুলো দেয়া আছে, আমরা যোগ করে ফ্যাক্টরি ওভারহেড বের করতাম। তো এই অঙ্কের মধ্যে সরাসরি ফ্যাক্টরি ওভারহেড দিয়ে দিয়েছে, সুতরাং এবার আর আপনার কি এটা দরকার হবে না ফ্যাক্টরি ওভারহেড ক্যালকুলেশন করা আলাদা করে, এবারে দিয়ে দিয়েছে 2,50,000। এরপর কি সেলিং এক্সপেন্স, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখন একটা জিনিস খেয়াল করেন, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স, এই যে দুইটা আইটেম, এই যে এই দুইটা আইটেমের কাজ শুরু হবে কখন? কস্ট অফ গুডস সোল্ড এর পরে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর পরে আমার এই দুইটা আইটেমের কাজ শুরু হবে। কস্ট অফ গুডস সোল্ড বের করব, তার সাথে আমরা অপারেটিং এক্সপেন্স বা পিরিয়ডিক এক্সপেন্স যোগ করব। এই যে দুইটা আইটেম, এই দুইটাকে কি বলে? এই দুইটাকে কোন ধরনের এক্সপেন্স বলে একসাথে? বলতে পারবেন কেউ? কি আছে? স্যার অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, অপারেটিং এক্সপেন্স, পিরিয়ডিক এক্সপেন্স বা কি কমার্শিয়াল এক্সপেন্স। কয়টা নামে থাকতে পারে? তিনটে নামে, তাই না? আচ্ছা, তিনটে নামে। তো জি যে স্যার। কোনো একটা নামে আমরা আইডেন্টিফাই করব। এরপর নিচে কি সেল অফ স্কার্ফ। এই সেল অফ স্কার্ফ আসলে কি? সেল অফ স্কার্ফ হলো কি, যেমন আমরা যখন কারখানায় কোনো কিছু পণ্য তৈরি করি, তখন বিনিষ্ট পণ্য। সেইটার, হ্যাঁ, কিছু ওই যে নষ্ট হয়ে যায়, কিছু থাকে এরকমের, ঠিক আছে? ওইটা আবার আমরা বিক্রি করে কিছু টাকা পাই। তো ওইটা আসলে আমাদের ধরা ছিল না, বা ওইটা আমাদের যে হবেই এরকম কথা ছিল বা প্রত্যাশাও ছিল না, ঠিক আছে? তাহলে ওইটা হয়ে গেছে, যে কোনো ভাবে এটা হয়ে গেছে, এই যে বা হবেই তো, কারণ আপনি যদি কাপড় দিয়ে একটা শার্ট তৈরি করতে চান, তাহলে আপনার তো কিছু টুকরা কাপড় থাকবেই, ঠিক আছে? প্যান্ট তৈরি করতে চান, সেখানে তো কিছু টুকরা কাপড় থাকবেই।
তো যখন আপনি এরকম করে শত শত পিস বা হাজার পিস তৈরি করবেন তখন তো ওখানে অনেকগুলো ওয়েস্টেজ এরকমের থাকবে। তো ওইটা কিন্তু আপনি চাইলে বিক্রি করতে পারেন। ওইটা বিক্রি করার পরে আপনার যে আর্নিং হবে বা যতটুকু আপনি বিক্রি করে টাকা পাবেন সেটা আপনি দুই ভাবে ইউজ করতে পারেন। একটা হলো আপনার খরচ থেকে মাইনাস করে দিতে পারেন, তার মানে আপনার খরচ কিছুটা কমলো, অথবা আপনি আয়ের সাথে যোগ করে দিতে পারেন। যে কোনো একটা জায়গায় দেখাতে হবে, কারণ আমরা যখন এক্সট্রা কিছু টাকা পাই ভাঙাচুরা জিনিস বিক্রি করে বা টুকরা জিনিস বিক্রি করে, তখন সেই টাকাটা তো আমাদের প্রত্যাশা ছিল না, এটা আমাদের অনাকাঙ্ক্ষিত বা এটা হয়েছে বা এটা উৎপাদনের ক্ষেত্রে এটা হয়। তো ওইখানে যদি দুই একটা প্রোডাক্ট আমরা উৎপাদন করি তখন ওইটা আমরা হিসেবে আনি না, কিন্তু যখন আমরা খুব বেশি পরিমাণে ফ্যাক্টরিতে যে কোনো জিনিস উৎপাদন করব তখন এই সেল অফ স্ক্র্যাপে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আসবে। তো সেইটা আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা হলো এইটার মাধ্যমে আমরা আয় বাড়াই দিতে পারি, তার মানে আমাদের আয়ের সাথে যোগ করতে পারি, অথবা আমাদের যে ফ্যাক্টরিতে যে উৎপাদন খরচ হয় বা যে ফ্যাক্টরিতে যখন আমরা পণ্য বানাই সেখানে যে খরচ হয় সেই খরচ থেকেও আমরা মাইনাস করে দিতে পারি। যে কোনো একটা জায়গায় দেখানো যাবে। এরপর আছে কি প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য ফলোইং। এখন নিচের অনেকগুলো দেখাতে হবে, এইটা হলো রিকোয়ার্ড। তো এই রিকোয়ার্ড গুলো এখানে আমার দেয়া আছে 1 2 3 করে। প্রথমে বের করতে হবে কি র মেটেরিয়াল ইউজড, এরপর বের করতে হবে প্রাইম কস্ট, এরপর বের করতে হবে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, এটাকে সহজে ম্যানুফ্যাকচারিং কস্ট বলা যায়, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, এরপর আছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ না এটা এরপর আছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই যে কস্ট অফ এখান থেকে শুরু, কস্ট অফ গুডস অ্যাভেলেবল, এই যে গুডস অ্যাভেলেবল ফর সেল, অ্যাভেলেবল ফর ইউজ, এখানে বলা আছে অ্যাভেলেবল ফর ইউজ, আপনি এটাকে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল লিখবেন। এরপর আছে কস্ট অফ গুডস সোল্ড, তারপর আছে কস্ট অফ সেলস, তারপর আছে আপনার প্রফিট অর লস। তাহলে কতগুলো রিকোয়ার্ড আছে? 8টা রিকোয়ার্ড আছে। দেখলে মনে হয় কি জানো এটা অনেকগুলো, এখানে কত কঠিন, আসলে এরকমের না। এখানে প্রত্যেকটা ধাপের নাম আছে। ওই যে আমি বলেছি কিন্তু শুরু থেকেই যে এই ম্যাথগুলো সলভ করতে গেলে আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নাম জানতে হবে এবং কার সাথে কি যোগ করলে কি হয় এগুলো জানতে হবে। তো এখানেও আমাদের এই যে 8টা ধাপ দেখবেন যে প্রত্যেকটা এক একটার সাথে যোগ করে করে ধাপগুলো বের হচ্ছে। তো প্রথমে আমরা ধরবো এখান থেকে র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড। র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড একই কথা। কোন অঙ্কের মধ্যে এরকম বলবে যে ক্যালকুলেশন অফ র মেটেরিয়াল কনজিউমড, আবার কোনটা বলবে ক্যালকুলেশন অফ র মেটেরিয়াল ইউজড। যাই বলুক না কেন এইটা একই কথা। এরপরে এরপরে আছে আমরা প্রথম শুরু করব প্রতিষ্ঠানের নাম লিখব, তারপরে স্টেটমেন্ট অফ কস্ট শিট। এখন দেখেন এখানে কিন্তু স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড বা ম্যানুফ্যাকচারিং কস্ট এরকম কিছুই বলেনি। এখানে বলছে স্টেটমেন্ট অফ কস্ট শিট, তার মানে এই কস্ট শিটের মধ্যে সবকিছু আছে, এই কস্ট শিটের মধ্যে সবকিছু আছে। কারণ কি এখানে 8টা ধাপ আছে দেখছেন। তাহলে আমরা যা চাই একটা কস্ট শিটের মধ্যে সব এখানে আছে। শুরু করব কি দিয়ে? র মেটেরিয়াল ইউজ। এখন আপনি বলতে পারেন যে আমি কি এটা আলাদা আলাদা করব কিনা, এখানে তো আলাদা আলাদা রিকোয়ার্ড আছে, যে প্রথমে আমি এরকম লিখবো কিনা যে রিকোয়ার্ড এ বা রিকোয়ার্ড 1 লিখে এতটুকু ক্যালকুলেশন করব, এরপর আবার রিকোয়ার্ড 2 লিখে এতটুকু ক্যালকুলেশন করব, এরকম হ্যাঁ ওরকম করলে করা যায়। তো ওইটা না করে যেহেতু এগুলো আমাদের কস্ট শিটেরই আইটেম, সুতরাং স্টেটমেন্ট অফ কস্ট শিট লিখে এরপর নিচে আপনি এরকম করে তৈরি করতে থাকবেন। ঠিক আছে, ধারাবাহিক তৈরি করে যেখানে রেজাল্ট আসবে সেখানে আপনি নাম্বার দেবেন। যেমন দেখেন এখানে কিন্তু রেজাল্ট আসছে, এই যে রেজাল্ট আসছে 1 নম্বরে কি র মেটেরিয়াল ইউজ। তো র মেটেরিয়াল ইউজতে আছে আমার 2,42,000। এখন এই 2,42,000 যখন বের হবে ফাইনালি ওইটা আমরা এখানে রিকোয়ার্ড আকারে দিব যে র মেটেরিয়াল ইউজড। ঠিক আছে, কিন্তু শুরু করব কিন্তু আমরা এখান থেকে ওপেনিং র মেটেরিয়ালস এট পারচেজ এটা দিয়ে। ঠিক আছে, তো থামবো এই যে একটা এইটা আমার একটা রিকোয়ার্ড, এই যে আমি 2,42,000 পেয়েছি এটা হলো একটা রিকোয়ার্ড, এখানে একটা রিকোয়ার্ড হয়ে গেল। এরপর আবার শুরু করব যেখানে পাবো সেখানে আবার 2 নাম্বার দিব, এরপর আবার শুরু করব যেখানে পাবো ওইখানে আবার একটা রিকোয়ার্ড দিব। এইভাবে করে আমাদের যেখানে ফিগারগুলো বের হবে সেখানে আমরা এইভাবে রিকোয়ার্ড দিতে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব শকটাও আমাদের ঠিক থাকবে আর ওরা যে রিকোয়ার্ড এক একটার পরে একটা ক্রমানুসারে চেয়েছে সেটাও ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। প্রথম তো শুরু করতে গেলে প্রথমে কি লাগবে? র মেটেরিয়াল
ইউজ বা কনজিউম বের করব। তো সেজন্য আমাদের ওপেনিং দিয়ে শুরু করতে হবে। র মেটেরিয়াল এই যে দেখেন ওপেনিং র মেটেরিয়াল এইটা আগে নেবেন। ওপেনিং র মেটেরিয়াল, তাহলে ওপেনিং র মেটেরিয়াল, এই যে ওপেনিং র মেটেরিয়াল এটা কিন্তু অঙ্কের মধ্যে দেয়া আছে। তার সাথে যোগ করবেন অ্যাড পারচেজ। আচ্ছা জিজ্ঞেস করি তো, আচ্ছা আপনাদের সামনে কি এই ব্যতিক্রম সাজেশনটা আসছে সবার সামনে? এই সবাই কথা বলেন। হ্যাঁ স্যার আছে। আমি যেখানে যেখানে বলি ওইটা কিন্তু ধরতে হবে, ঠিক হ্যাঁ স্যার আছে? আছে। আমি যখন বলি ওটা ধরতে হবে, অঙ্কের মধ্যেও ধরতে হবে, সমাধানের মধ্যেও ধরতে হবে, ঠিক আছে? তো তাহলে ওপেনিং র মেটেরিয়ালের সাথে যোগ হয় কি পারচেজ অফ র মেটেরিয়াল। তো পারচেজ অফ র মেটেরিয়াল কোথায় আছে? অঙ্কের মধ্যে কিন্তু দেওয়া আছে। এখন এটা যদি এখনো খুঁজে না পান, আমি যদি বারবার ওখানে যাই আসি তাহলে সময় নষ্ট হবে। তো ওপেনিং র মেটেরিয়ালের সাথে যোগ হয় পারচেজ অফ র মেটেরিয়াল। এটা শীটের মধ্যেও আছে, এই অঙ্কের মধ্যেও আছে। তো পারচেজটা যোগ করে এর সাথে দেখবেন হ্যাঁ যে স্যার। হ্যাঁ আমরা ফার্স্টই দেওয়া আছে। হ্যাঁ এর সাথে দেখবেন যে আমরা যে র মেটেরিয়াল ক্রয় করেছি এটার সাথে কি কোনো পরিবহন খরচ আছে কিনা। তাহলে পরিবহন খরচ আমরা বুঝবো কিভাবে? তিনটে নামে থাকতে পারে, ফ্রেড ইন, ক্যারেজ ইন, ট্রান্সপোর্টেশন ইন। এখন এই অঙ্কের মধ্যে আছে ফ্রেড ইন, তাহলে ফ্রেড ইন আপনি যোগ করবেন কার সাথে? পারচেজ অফ র মেটেরিয়ালের সাথে যোগ করে আপনি এই দ্বিতীয় কলামে নিয়ে আসবেন। তাহলে প্রথমে আমি কি করছিলাম, এই যে ওপেনিং র মেটেরিয়াল লিখছিলাম 2,50,000, তার সাথে আমি পারচেজ নিট পারচেজ এই যে এইটা এই অংশটা এইটা যখন আমরা যোগ করছি তখন এইটা হয়ে গেছে নিট পারচেজ। এই যে এইটা যখন আমরা যোগ করছি তখন এই যোগ করে যে এই যে 52,000 টাকা পাইলাম এইটার নাম হলো নিট পারচেজ। তাহলে আমরা বলতে পারি ওপেনিং র মেটেরিয়াল প্লাস নিট পারচেজ। এখন আপনারা বললেন আবার নিট কেন বললেন? কারণ পারচেজের সাথে যদি কোনো কিছু যোগ বিয়োগ করা হয় ওইটাকেই বলে নিট পারচেজ। এখানে তো আমরা একটা যোগ করেছি। তো 2,50,000 আর 52,000 3 লাখ স্যার নিট পার্সেন্স নামে এটা কি দিতে হবে এটা না না দিলে দিলে ভালো, হবে? দিলে ভালো। না দিতে হবে তো। দিলে ভালো আর না দিলে প্রবলেম নেই, খুব বেশি প্রবলেম নাই, তবে দিলে ভালো। শোনেন এটার হেডিংটাই হয় এইরকম, ওকে। এটার হেডিংটাই হয় এরকম যে ওপেনিং র মেটেরিয়াল না প্লাস। আমাদের যে এটা দিছেন লিস্টে এই কারণে বলছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা দিলে ভালো, না আমাদের যে দিলেও ভালো। লিস্টে দিছেন সেখানে আর কি উল্লেখ নেই। হ্যাঁ, ওকে। তো এরপরে আমরা ক্লোজিং র মেটেরিয়ালটা মাইনাস করব, কারণ আমরা সব সময় জানি প্রত্যেকটা আইটেমের ওপেনিংটা যোগ হয় এবং ক্লোজিংটা মাইনাস হয়। তো এখানে ক্লোজিং র মেটেরিয়াল কোনটা? এখন আপনারা বলতে পারেন যে কেন মাইনাস, আসলে এটার ব্যাখ্যা আছে। আপনারা এমন একটা সময় পড়া শুরু করেছেন তখন তো হাতে আছে মাত্র 1.5 মাস বা 2 মাস। তো এইজন্য আমি আসলে ওই যতটুকু লাগে ওর বাহিরে যাচ্ছি না, কিন্তু এটার প্রত্যেকটা টপিকের আলাদা সংজ্ঞা আছে, আলোচনা আছে, ঠিক আছে, এটার প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে। তো ওই বিষয়গুলো বুঝতে গেলে দেখা যায় এক ক্লাসেই আপনার শুধু এই যে ডেফিনেশন এগুলা চলে যাবে। তো যে কেন ক্লোজিংটা যোগ হয়, কেন ওপেনিংটা যোগ হয়, এটার প্র্যাকটিক্যাল উদাহরণ আছে, নলেজ আছে, সবকিছু আছে, আলোচনা আছে, কিন্তু আমরা সেটা বলার সুযোগ পাই না। এজন্য আমি বলি যে এইটার সাথে এটা যোগ হয়, এটার সাথে এটা বিয়োগ হয়, কিন্তু আসলে এভাবে পড়ার নিয়ম না। তো ক্লোজিংটা কোনটা? যতটুকু রয়ে গেছে, আমি অর্থাৎ এবছর আমার হাতে যতটুকু ছিল, আমার গত বছরের কিছু ছিল আর এবার আমি কিছু ক্রয় করেছি, এই টোটালটা আমার কাছে ছিল, এখান থেকে আমি যতটুকু ব্যবহার করছি, ব্যবহার করার পর আমার কাছে কিছু অংশ রয়ে গেছে, সেই যতটুকু রয়ে গেছে সেইটা হলো আমার ক্লোজিং। কারণ আমি যে পণ্য তৈরি করছি সেইটা তো এইখানে আমি ক্যালকুলেশন করতেছি। তো ক্লোজিং যেটা সেটা তো আমি ব্যবহার করিনি, তো সেই জন্য আমরা কি করি, এই টোটালটা থেকে সেটা মাইনাস করি। অর্থাৎ আমার কাছে 3,02,000 টাকা র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, পাইছি কোথায়? একটা আমি কিনেছি, আর একটা আমি কিনেছি এই 52,000 টাকার কিনেছি, আর এই যে 2,50,000 টাকার আমার হাতে আগেই ছিল। তাহলে এই দুইটা যোগ করলে আমার 3,02,000 টাকার আমার কাছে অ্যাভেলেবেল আছে। এখন এখান থেকে আমি এই 60,000 আমি কাজে লাগাই নাই। এখন আপনি বলতে পারেন আমি বুঝবো কিভাবে যে আমি কাজে লাগাই না? কারণ আপনার অঙ্কের মধ্যে ক্লোজিং হিসেবে এই 60,000 টাকা দেয়া আছে। এটা দেখেই বুঝবেন যে র মেটেরিয়াল এতটুকু কাজে লাগে নাই, সুতরাং এটা মাইনাস হবে। তো এরপরে 2,42,000, এই 2,42,000 এর নাম হলো র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড। এখানে আপনি র মেটেরিয়াল ইউজড অবলিক দিয়ে কনজিউমড লিখতে পারেন। তাহলে আমার কিন্তু একটা রেকর্ড বের হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে যখন আমি এই ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ সমাধান করব আর এখানে আমি রিকোয়ার্ডের সাথে মিলাবো। তো দেখেন প্রথম রিকোয়ার্ডটা ছিল র মেটেরিয়াল ইউজ, তো র মেটেরিয়াল ইউজের যে ফিগারটা সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি, এই যে পেয়েছি, এই যে এটা ধরেন যে এখানে যদি রিকোয়ার্ড নাও থাকতো তাহলে তো আমরা এটাই লিখতাম। এখন ওরা এখানে 1 2 3 4 5 6 7 এভাবে দিয়ে দিচ্ছে, তো আমরা ওইভাবে নাম্বারিং করব।
আর যদি নাম্বারিং না দিত তাহলে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করে যেতাম, নাম্বারিং এর কোনো দরকার হতো না। আচ্ছা, এরপর র মেটেরিয়াল ইউজড এর সাথে যোগ হয় কি, লেবার যোগ হয়। এখন আপনি এখানে বলতে পারেন এখানে তো প্রোডাক্টিভ ওয়েজ আছে, তো ডিরেক্ট ওয়েজে শুধু ওয়েজেস, ডিরেক্ট লেবার শুধু লেবার, প্রোডাক্টিভ ওয়েজ এগুলো সব এক কথা, ঠিক আছে? তো যখন বলি তখন এটা মনে রাখবেন, যদি শীটে থাকে বেটার, না হলে আপনি লিখে রাখবেন। শীটে তো অনেক কিছুই দিয়েছি, তারপরও পড়াতে গেলে তো আসলে অনেক জিনিসই মাথায় আসে, অনেক জিনিসই বলতে হয়। তো যদি এরকমের এমন কিছু টপিক বের হয় যেটা আসলে শীটে নাই অথবা অন্য কোনো বলিনি, অঙ্কের মধ্যে দরকার, তখন আপনি সেটাকে নোট করে নেবেন। এটাই তো পড়াশোনার নিয়ম। তো প্রোডাক্টিভ ওয়েজ এট প্রোডাক্টিভ ওয়েজ, প্রোডাক্টিভ ওয়েজ কত, প্রোডাক্টিভ ওয়েজ হলো 1,70,000 টাকা। আমি আবার বললাম যে এটা কি লেবার নামেও থাকতে পারে, আরো অন্য ওই শেয়ার ওই যে ডিরেক্ট লেবার নামে থাকতে পারে, শুধু ওয়েজেস নামে থাকতে পারে। এরপর আছে চার্জেবল এক্সপেন্স। এখন আপনি বলতে পারেন যে চার্জেবল এক্সপেন্স কোথায় পেয়েছি, এগুলো সব অঙ্কের মধ্যে আছে, কারণ আমি কিন্তু আপনাদের ওই শীট দিয়েছি ওই অনুযায়ী যাচ্ছি, যে র মেটেরিয়াল কনজিউমডের সাথে যোগ হবে ডিরেক্ট লেবার ওয়েজেস এগুলো যোগ হবে। আর যদি চার্জেবল এক্সপেন্স থাকে, চার্জেবল এক্সপেন্সটাও হলো একটা ডিরেক্ট এক্সপেন্স। তো ডিরেক্ট এক্সপেন্সটা সবসময় কোথায় যাবে, ম্যাটেরিয়াল ইউজড এর সাথে যোগ হবে। এই যে ম্যাটেরিয়াল ইউজড এর সাথে যোগ হয়েছে, যোগ হয়ে পেয়েছি কত, স্যার চার্জেবল এক্সপেন্স বলতে বোঝানো হয়েছে কি কোনো চার্জ? চার্জেবল এক্সপেন্স হয়েছে যে কোনো বিষয় চার্জ করছে কিন্তু ব্যাপারটা আমরা স্পেসিফিক জানি না, কিন্তু খরচ হয়েছে এমন একটা অংশ যেটা কি ব্যয় হিসেবে আচ্ছা, চার্জ করছে, কিন্তু আমরা তার স্পেসিফিক নামটা জানি না, ঠিক আছে? এটা ফ্যাক্টরিতে কাজে লাগছে এবং তাদের কস্ট শিটে সেটা লেখা আছে, ঠিক আছে? এটা প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, প্রত্যক্ষ খরচ। এই যে চার্জেবল এক্সপেন্স লেখা থাকলেই বুঝবেন যেটা ডিরেক্ট এক্সপেন্স। আর ডিরেক্ট এক্সপেন্স গুলো অবশ্যই র মেটেরিয়াল ইউজ বা কনজিউমড এর সাথে যোগ হবে। আর যোগ হয়ে যে ফিগারটা বের হবে তার নাম হবে প্রাইম কস্ট। এই যে দেখেন, এই যে প্রাইম কস্ট, এই প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। তো প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় পেলাম। এখন আমরা জানি যে মুখ্য ব্যয়ের সাথে যোগ হয় কি, ফ্যাক্টরি ওভারহেড। এই যে ফ্যাক্টরি ওভারহেড, এখন ফ্যাক্টরি ওভারহেড আমি আবার বলি যে ফ্যাক্টরি ওভারহেড অনেক সময় কি এভাবে একসাথে দেওয়া নাও থাকতে পারে, এই যে 2,50,000 এভাবে দেওয়া নাও থাকতে পারে, আপনার একাধিক থাকতে পারে। আমি কিন্তু শীটের মধ্যে একটা ফ্যাক্টরি ওভারহেড লিস্ট দিয়েছি, যে সাধারণত আপনাদের এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে গেলে ওই ধরনের ফ্যাক্টরি ওভারহেড আইটেমগুলো আসতে পারে। তো আশা করি বইয়ের মধ্যে থেকে যদি ম্যাথগুলো আসে বা যেভাবে আসে ওর বাহিরে কোনো আইটেম দিবে না, তাহলে আপনি ওইটা এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে নেবেন। আর এখন যেহেতু একসাথে সরাসরি ফিগার দিয়ে দিয়েছে, তাহলে আমার আর খোঁজার কোনো দরকার নেই। আর যদি এমন হইতো যে ফ্যাক্টরি ওভারহেড নামে কোনো কিছু নাই, কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের বিভিন্ন আইটেম দেওয়া আছে যেগুলো উপরে লিস্টে দিয়ে দিছি, উপরে উপরে দেখবেন ওইগুলো যদি দেওয়া থাকে তাহলে ওইগুলো সব একটা একটা যোগ হইতে হবে। যোগ হয়ে কোথায় লিখতেন, এই প্রথম কলামে, এই যে এখানে লিখতেন, এখানে এই যে এখানে একটা লিখতেন, এখানে একটা লিখতেন, এখানে একটা লিখতেন, এভাবে লিখে লিখে যতগুলো হইতো সব যোগ হয়ে যে ফিগার হইতো তার নাম হইতো ফ্যাক্টরি ওভারহেড। তো এখন ফ্যাক্টরি ওভারহেডের পরে ওই যে একটা আছে, এই যে সেল অফ স্ক্র্যাপ না আছে, এই যে দেখেন এই যে শেষের দিকে এই যে সেল অফ স্ক্র্যাপ, এই যে আইটেমটা, হ্যাঁ, সেল অফ স্কার্ফ। হ্যাঁ ওই যে টুকরা কাপড় জুট, ওই যে বলে না যে গার্মেন্টসে বলে না যে জুট ব্যবসা করে, তো ওই যে হ্যাঁ, হ্যাঁ। টুকরা কাপড়ের ওইগুলো। তো যখন অন্য বিনষ্ট। হ্যাঁ, যখন এটা আসলে বিনষ্ট না, এটা আপনার তৈরি করতে গেলে যে কাটাকুটি করার পরে যেগুলো থেকে যায়, আপনি যদি ফার্নিচারের বিজনেস করেন তাহলে ফার্নিচারের কিছু কাটাকুটা থাকে না যেগুলো লাকড়ি হিসেবে বিক্রি করতে পারেন, ঠিক আছে? তো ওইগুলো, হ্যাঁ, হ্যাঁ, অতিরিক্ত আর হ্যাঁ কি। হ্যাঁ অতিরিক্ত, যেটা আমরা চাই নাই কিন্তু ওটা আসলে হয়ে যাবে, ঠিক আছে? এরকম। হ্যাঁ, হ্যাঁ। তো এখন কি হবে, এরকম যদি থাকে তাহলে সেল অফ স্কার্ট এটা আসলে কি করে, সেল অফ স্কার্টটা আমাদের ব্যয়টা কমাই দেয়। এই যে সেল অফ স্কার্টটা কি করে, সেল অফ স্কার্টটাকে ব্যয়টা কমাই, দেখেন খেয়াল করেন এই যে ব্যয় মাইনাস করছে। আমি একটু আগে বলছিলাম যে এটা দুই ভাবে করা যায়, একটা হলো এখান থেকে যে খরচ হয়েছে সেখান থেকে 5,000 মাইনাস করে দেওয়া যায়, তার মানে আমার একটু ব্যয় কমলো। যদি এখানে আমি চার্জ না করি এটা, তাহলে আমি এটাকে আয়ের সাথে দেখাই দেবো নিচে, নিচে যখন প্রফিট বের করব সেই প্রফিটের সাথে আমরা এই 5,000 টাকা অ্যাড করে দিব, একই কথা, ঠিক আছে? এটা নিয়ে খুব বেশি কথা বলার নাই। তো এরপরে সেল অফ স্কার্ট মাইনাস করে দিলাম, যেহেতু এটা কি আমরা আয় হিসাবে পেয়েছি, তো এটা আমি মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে এইখানে যে আইটেমটা বের হবে এটার নাম হবে কি, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বা ওয়ার্ক কস্ট। এটা আমার 3 নাম্বার রিকোয়ার্ড ছিল, ম্যানুফ্যাকচারিং কস্ট মনে আছে, ফ্যাক্টরি বার যোগ করলে কি হয়, ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট হ্যাঁ এটা আমার রিকোয়ার্ড ফিনিশ। ছিল 3 নাম্বার। হ্যাঁ,
ফিনিশড আনফিনিশড। তো এরপরে আপনি আসবেন ডব্লিউআইপি এর কাজ নিয়ে। তো ডব্লিউআইপি এর বিগিনিং সবসময় যোগ হয়, এন্ডিং মাইনাস হয়। এইটা কিন্তু আগে পরে করা যাবে না, ঠিক আছে? এই কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্টের পরেই আসবে ডব্লিউআইপি। ডব্লিউআইপি এখন এই যে আমি বলতেছি ডব্লিউআইপি কোথায় পাবো? ডব্লিউআইপি এর এটা ওপেনিং, দেখেন ওপেনিং কিন্তু উপরে দেওয়া আছে। আমি যে মানে মুখস্থ বলতেছি বিষয়টা কিন্তু এমন না। যদি কারোর কাছে কঠিন মনে হতে পারে যে এটা এভাবে মুখস্থ বলতেছি, এই যে দেখেন ডব্লিউআইপি এর ওপেনিংটা কই? এই যে ডব্লিউআইপি, এই যে এই ডব্লিউআইপি এর ওপেনিং। তাহলে এই যে ডব্লিউআইপি এর ওপেনিং এইটা যোগ হবে। আবার দেখেন নিচে আছে ডব্লিউআইপি এর ক্লোজিং, এই যে দেখেন এটাই, এই হলো ক্লোজিং। তা ক্লোজিংটা কি হবে? মাইনাস হবে। এই তাহলে ডব্লিউআইপি এর বিগিনিং বা ওপেনিং যোগ করব আর ডব্লিউআইপি এর ক্লোজিং মাইনাস করব। এরপরে কি করব? এরপরে যে ফিগার বের হবে সেখান থেকে ওপেনিং ফিনিশ গুডস আবার যোগ করব আর ক্লোজিং ফিনিশ গুডস মাইনাস করব। দেখেন সেটা করছে কিনা, অবশ্যই করবে, না করলে তো অঙ্ক হবে না। স্যার এটা তো ব্যতিক্রম দিয়ে করাইতেছেন, আর হ্যাঁ ব্যতিক্রম কত সালে এটা? এটা 2019? তো আপনাদের এসে বইয়ের মধ্যে যা আছে আমি সব দিছি ব্যতিক্রমে, মানে একটা মেয়ে তো আমি বাদ দেই না সাজেশনে, এটা তো ঠিক আছে? সাজেশনে যা আছে আমি সবগুলো দিয়েছি। আসলে সাজেশন থেকে তো প্রশ্ন 2019 আসে না। সাল এটা। যাদের এই বই আছে না, বইয়ের এইটা কত যতটুকু সালের? এই অঙ্কটা, এটা ব্যতিক্রম অঙ্ক বোর্ডে 13 সালে আসছিল না? এটা তো বইয়ের মধ্যে দেয়া আছে না, আমি তো আসলে ওইভাবে দেখি নাই। ইয়ার কোশ্চেন এন্ড সলিউশন বলা আছে এনইউবিবি অনার্স থার্ড ইয়ার ওল্ড 13 সাল, 2013, 13 13 সাল 16, না 13 13? 16, ঠিক আছে? 13 তো আসছে, 16 তো আসছে, 13 সাল। ঠিক আছে? আসলে কি আমি 13, হ্যাঁ আপনাদের 13 সালে বলছি যে আমি সালে আসছে। নিজে ঠিক কখনো আছে স্যার, কন্টিনিউ করেন। শাল টাল এগুলো আমি দেখি না, এগুলো আমি আসলে আছে আপনাদের বইতে, এই জন্য যেহেতু আপনারা এটা দিয়ে করবেন আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন ডব্লিউপি র আমরা ওপেনিং এবং ক্লোজিং যোগ বিয়োগ করার পরে যেটা পাইলাম এটা হলো কস্ট অফ এই যে গুডস ম্যানুফ্যাকচারড। এই যে এইটা আছে আমার 4 নাম্বার রিকোয়ার্ড ছিল। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড 4 নাম্বার রিকোয়ার্ড ছিল, এটা আমি 4 নাম্বার এখানে নাম্বারিং করে দিলাম। এখানে কিন্তু 4 নাম্বার নাম্বারিং করা আছে, ঠিক আছে? তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পরে আসবে কি? পরে আসবে ওপেনিং ফিনিশ গুডস, এটা যোগ করতে হবে। আমি আগেই বলেছি যোগ করলে কি কি বের হবে? কস্ট অফ গুডস अवेलेबल ফর ইউজ লেখছে ওরা, এখানে আপনি সেল লিখতে পারেন, ঠিক আছে? এখানে আপনি সেল লিখতে পারেন, এস এ এল ই, সেল লিখতে পারেন। তো কস্ট অফ গুডস अवेलेबल ফর সেল লেখা যেত। তো যাই হোক, এটা লিখলেও কোনো সমস্যা নেই, ইউজ লিখলেও কোনো সমস্যা নেই। এখন এটা কিন্তু লিখতে হবে, কারণ কি এই 5 নাম্বার রিকোয়ার্ডে এভাবেই চেয়েছে। এটা আমি যদি না লিখি তাহলে কিন্তু হবে না, এটা আমাকে লিখতে হবে। এই যাদের কাছে একটু কঠিন লাগে বা প্রশ্ন করতে হবে, এই যে দেখেন 5 নাম্বার এখানে কিন্তু স্যার ওখানে ছিল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। হ্যাঁ ওই সেল ওইটাই লিখবেন, এখানে ইউজ হয় খুব সমস্যা, ওটা লিখছে আপনারা ওইভাবেই লিখবেন। এই যে দেখেন 5 নাম্বার হ্যাঁ রিকোয়ার্ড, এই স্যার, যে স্যার কস্ট অফ ঠিক গুডস अवेलेबल ফর আছে। সেল। এখন আমি বলি একটা অঙ্কের মধ্যে যদি এভাবে থাকে সমাধান, এটা দেখে বিচলিত হবেন না, আপনাদের যে ফরম্যাট দেয়া আছে আপনারা ওইভাবে করবেন, ঠিক আছে? এগুলো নিয়ে কনফিউশন থাকার কোনো দরকার নেই, সাহস করে ম্যাথগুলো করতে হবে। যে এখানে ইউজ ওখানে এইটা, এটা হবে কি না, এটা কেন হবে না, কারণ আমরা তো স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। সুতরাং এই নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো কস্ট অফ গুডস अवेलेबल ফর সেল লিখে এখানে আপনি 7,57,000 নামিয়ে দিবেন। এটার সাথে কি যোগ হবে? ক্লোজিং ফিনিশ গুডস, যেটা আমার অঙ্কের মধ্যে দেয়া আছে, ক্লোজিং ফিনিশ গুডস। এই ক্লোজিং ফিনিশ গুডসটা মাইনাস করে দিবেন। এখানে কি মাইনাস গুলো সব ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। আপনাদের তো একটা গাইড বইতে আসলে অনেক কিছু ফলো করে না, বুঝছেন? এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে লিখবেন, লিখে মাইনাস করে দিবেন। মাইনাস করলে তার নাম হবে কি? কস্ট অফ গুডস সোল্ড, এটাও রিকোয়ার্ড ছিল, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এখন আসবে আমার কমার্শিয়াল এক্সপেন্স, এই যে কমার্শিয়াল এক্সপেন্স, পিরিয়ডিক এক্সপেন্স, আর কি আর কি আছে? পিরিয়ডিংস, অপারেটিং এক্সপেন্স, অপারেটিং অপারেটিং এক্সপেন্স, এক্সপেন্স, হ্যাঁ যে কোনো, অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ যে কোনো একটা লিখবেন, লেখার পরে অপারেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল বা পিরিয়ডিক দুই টাইপের থাকে, একটা থাকে সেলিং আর একটা থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ। সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং আর সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ। আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কারণ সেলিং বলতে বোঝায় সেলস রিলেটেড যা আছে সব, ঠিক আছে? সেলস রিলেটেড যত কিছু আছে
সবগুলো যাবে সেলিং এর মধ্যে। আর অফিস রিলেটেড যা যা আছে সেগুলো যাবে জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে। এখন এইটা আমি কোথায় পেয়েছি? এটা আবার অবশ্যই অঙ্কের মধ্যে দেয়া আছে, ঠিক আছে? এই যে সেলিং দেয়া আছে, সেলিং দেয়া আছে, সরাসরি লিখে ফেলবেন এখানে 40,000। আর জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 10,000। এই দুইটা যোগ করলে এই যে 50,000 হয়েছে, এই 50,000 এর নাম কি? এই 50,000 এর নামই হলো এই যে কমার্শিয়াল এন্ড কি এন্ড বলা লাগবে না, কমার্শিয়াল বা কস্ট অফ সিওডি। হ্যাঁ, কমার্শিয়াল। এখন এই 50,000 কি করবেন? এইটার সাথে যোগ করবেন এই যে 6,97,000 এর সাথে, তাহলে আপনি পাবেন কস্ট অফ সেলস। এখন একটা জিনিস খেয়াল করেন, কস্ট অফ এই সেলস। কস্ট অফ সেলস পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা নেই। আচ্ছা, কস্ট অফ সেলস এর পরে স্যার শীটে কস্ট অফ সেলস তো উল্লেখ করেন নাই, লাস্টে শেষে আর কি। এটা কি কস্ট স্টেটমেন্টে? শীটটি একটু দেখবেন হ্যাঁ, দেখবো। শেষে। কস্ট শিটের তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পরে আর কিছু, ও ঠিক আছে, আর আরেকটা পেজে তাহলে আসছে, ঠিক আছে, এই যে আরেকটা পেজে আসছে। আরো বেশি আছে, টোটাল কস্ট, কস্ট অফ সেল দেখছেন? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আরেকটা পেজে, আমি ওই পেজটাই এখন আমি খুঁজতেছিলাম, আপনাদেরকে ওই বলি, পেজটা আর পাই না। সবাই সবাই স্ক্রিনে খেয়াল ঠিক করেন, আছে। এই যে টোটাল কস্ট বা কস্ট অফ সেলস আমরা বের করছি না, এইটার পরে কিন্তু আসে নেট ইনকাম, এই যে প্রফিট বা নেট ইনকাম আসে, খেয়াল করেন এইটা আছে, এইটা আসে। এইটা যদি আমরা পাই তাহলে এই কস্ট অফ সেলস এর সাথে এইটা যোগ করলে আমাদের সেলস পেয়ে যাই। এইটা হলো নিয়ম। কিন্তু এখন আপনাদের যে ম্যাথটা আমরা সলভ করতেছি সেখানে কিন্তু এই সেলস প্রাইসটা দেওয়া আছে 12 লাখ টাকা। তো সেলস প্রাইস যেহেতু দেয়া আছে, খেয়াল করেন সবাই স্ক্রিনের দিকে খেয়াল করেন, আমি এখানে টোটাল কস্ট একটা ফিগার পেয়েছি। ধরেন এখানে আমি টোটাল কস্ট একটা এইটা ভুলে যান, এটা ধরেন নাই, এই প্রফিট এগুলো কিছু নাই। তো আমি এখানে টোটাল কস্ট বা কস্ট অফ সেলস পেয়েছি, ঠিক আছে? এখন এই কস্ট অফ সেলস যা পেয়েছি সেই ফিগারটা আমি দেখব, আর অঙ্কের মধ্যে আমার সেলস প্রাইস দেওয়া আছে সেটাও আমি এখানে দেখব। এই দুইটার মধ্যে দেখব যে বড় কোনটা। যদি কস্টের থেকে সেলস বড় হয় তাহলে বুঝতে হবে প্রফিট হয়েছে। এই জায়গাটা আপনি লিখবেন, এটা তো খালি রাখবেন, কারণ আপনি তো এখন জানেন না কি হয় না হয়। তো এটা খালি রেখে এইখানে টান দিয়ে তারপর নিচে সেলসটা লিখবেন। এরপর দেখবেন যে সেলস প্রাইসের থেকে এই কস্ট প্রাইস কি কতটুকু কম বেশি আছে। যদি দেখেন যে সেলস এর থেকে কস্ট কম তাহলে প্রফিট হয়েছে। এখন আসেন দেখি আমরা একটা প্রমাণ দেখি যে আমরা এতক্ষণ যে ম্যাথটা সলভ করলাম ওইখানে কি হয়েছে। বারবার এই ভিডিও দেখবেন, এক অঙ্ক বারবার করাবো না, কিন্তু আমরা এরপরে সামনে চলে যাব। এই যে দেখেন এখানে এই যে কস্ট অফ সেলস হইছে কত? কস্ট অফ সেলস হইছে 7,47,000। এখন দেখেন প্রফিট তো আমি এখন লিখবো না, এই যে প্রফিট এখন ধরেন নাই, এটা আমার কাছে নাই, এটা আমি জানি না কি হইছে, আদৌ আমি জানি না। তাহলে এই 7,47,000 লেখার পর এটা খালি রাখবো, এটা খালি রেখে এখানে টান দিয়ে এই সেলস রেভিনিউটা লিখবো 12 লাখ। এই সেলস রেভিনিউ কোথায় পাইছি? সেলস রেভিনিউ পেয়েছি, দেখেন এই যে আমাদের যে ম্যাথ দেওয়া আছে উপরে, এখানে কিন্তু সেলস রেভিনিউ বলা আছে প্রথম লাইনেই। এই যে আমি মার্ক করে রাখছিলাম, মনে আছে? এই যে দেখেন এই যে 12 লাখ সেলস রেভিনিউ বলছে কি দিস সেলস রেভিনিউ ফর দা ইয়ার টাকা 12 লাখ। তাহলে এই যে সেলস রেভিনিউ 12 লাখ, এই সেলস রেভিনিউটা আপনি এখানে নিয়ে বসাবেন শেষের দিকে বসাবেন। পিডিএফ দিয়ে আসলে একটু ঝামেলা হয়ে যায়, কি পিডিএফ টান দিলে এই যে দেখেন এই 12 লাখ। এখন তাহলে আমি বিক্রি করলাম 12 লাখ, আমার ব্যয় হইলো 7,47,000। তাহলে আমি সহজেই বলতে পারি যে আমার বিক্রির থেকে আমার ব্যয় কম, সুতরাং লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? এই 12 লাখ থেকে এই ব্যয়টা মাইনাস করে দেন, তাহলে যে ফিগার হবে এই 4,53,000। এই 4,53,000 এর নামই হলো কি প্রফিট। আর এই যে স্যার সেলস রেভিনিউটা একটু ক্লিয়ার করে দেন, যে সেলস রেভিনিউ উপরে কি আর এখানে কি, সেলস সেটা রেভিনিউ একটু এখানে ক্লিয়ার করে লেখা দেন। আছে কি দেখেন, শুধুমাত্র সেলস রেভিনিউ এই যে 12 লাখ টাকা। আর এখানে কি বলা আছে? এখানেও তো সেই একই কথা বলা আছে যে হ্যাঁ কি বলা আছে, দিস সেলস রেভিনিউ ফর দা ইয়ার টাকা। এই যে এই লাইনটা কি, এই লাইনটা সবাই পড়েন, এটা কি লেখা আছে?
12 লাখ, তাহলে তো সেম আছে জিনিসটা। কেন সেম আছে কেন? আপনি সেলস করছেন কয় টাকা? ওটা 12 লাখ। কত? আমি বলি সেলস করছেন তো 12 লাখ নাকি? হ্যাঁ, সেলস 12 লাখ হ্যাঁ, করছেন। আচ্ছা, আর কস্ট কত? ওইটার কস্ট কত? ওইটার কস্ট কত? আপনি যে প্রোডাক্ট কস্ট 12 লাখ ছিল টাকা। ছিল 4 লাখ। না না না, এটা চা বললাম না যে এটা দেখা যাবে না। এই যে কস্ট অফ সেলস 7 কত? লাখ। 7,47,000। ও, তাহলে আপনি 7,47,000 টাকার জিনিস, 7,47,000 ছিল। 7,47,000 টাকার জিনিস আপনি 12 লাখ টাকায় বিক্রি করলেন। এখন কি লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাপ্পির নয়েজ আসে। আচ্ছা, আমি একটা আপনাদের কথা বলি, সেটা হলো আপনারা যখন ক্লাস করবেন তখন একটা নিরিবিলি শান্ত একটা পরিবেশ বেছে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? বাসার মধ্যে, যেহেতু আপনারা এসে পড়তে পারেন না, আপনাদের অনেক কাজ বা অনেক এই যে, তো সেই জন্য অ্যাটলিস্ট 1টা ঘন্টা একটু অন্যদের থেকে আলাদা থাকতে হবে, আলাদা রাখতে হবে, ঠিক আছে? এত মানে কনজাস্টেড ইসের মধ্যে পড়াশোনা হয় না, হ্যাঁ? পড়াশোনার জন্য আসলে আমরা তো পার্ট টাইম পড়াশোনা করি। পড়াশোনা কখনো পার্ট টাইম হয় না, এটা আসলে ফুল টাইম করতে হয়। তো যাই হোক, এভাবে চেষ্টা করবেন। তো এটা গেল আমাদের 12 নাম্বার। এখন এতক্ষণ ধরে আমি যে যতগুলো আমি বুঝাইলাম, এর মধ্যে কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে বলুন। আমি মনে করি কি যে এইটার না পরে স্যার নাই। আর অন্য ম্যাথ গুলো ইজিলি পারার কথা, ঠিক আছে? আর ইংরেজি তো ভালো পারতে হবে, বুঝছেন? আপনাদের এই ম্যাথ গুলো তো ইংরেজিতে, এখানে আপনি যদি ভাষাটা না বুঝেন যে আপনার কাছে কি জানতে চেয়েছে এবং কি কি এলিমেন্ট দেওয়া আছে, তো সেক্ষেত্রে তো একটু ঝামেলা হয়েই যাবে, ঠিক আছে? এবার আমরা 13 নম্বর দেখি, ঠিক আছে? আমি কিন্তু নিচে, শোনেন, নিচে আরো কিন্তু কতগুলো অঙ্ক আছে, এগুলো সব আমি করাবো না, করানোর দরকার হবে না, কারণ হলো এগুলো সব আপনারা পারবেন। উপরের গুলো যদি বাসায় ভালো করে প্র্যাকটিস করে করেন তাহলে এগুলো সবই পারবেন। আমি কিন্তু আগামী ক্লাসে টেন্ডার কস্ট ধরবো, আগামী ক্লাসে এই চ্যাপ্টার শেষ। এরপরে যদি না হয় পরে সলভ ক্লাস দিব, কিন্তু এটা নিয়ে আর বসে থাকা যাবে না, অনেকগুলো ক্লাস স্যার, নিতে হবে। মাঝে মাঝে কিভাবে এক্সাম নেওয়া যায় তাহলে তো ভালো হইতো, আমাকে কতটুকু ইমপ্রুভ এক্সাম হয়েছে তো তাহলে আসলে বুঝতে কি, পারতাম। শোনেন, আমি তো চাই, আমি তো আরো অনেক ভাবে নিতে পারি, কিন্তু দেখা যায় এক্সামে দেখবেন যে অনেকেই দিবে না, ঠিক আছে? আমি কষ্ট করে একটা প্রশ্ন স্যার, করব, না দিলে তো করার কিছু নাই না, তবে। কষ্ট করে একটা প্রশ্ন করব, এটাও দেখবেন যে ওদিন কেউ ক্লাসে আসে নাই বা ওইভাবে জমা দেয় নাই, তো এটা ঝামেলা স্যার, হয়ে না যায়। দিলে তো তো আমি সেটা বলি ব্যাকফুটে পড়ে যাবে সে। আপনাদেরকে আমি প্রশ্ন করে দিতে পারি, আপনারা বাসায় ওইটা দেখে মানে পরীক্ষা দিয়ে দেখাবেন বা পরীক্ষা দিবেন, ছবি তুলে নিয়ে। সেরকমই দেখেন, তাহলে অ্যাসাইনমেন্টের মতো কিছু হইলে কিছুটা প্র্যাকটিস হইলো তো আমাকে এটা আর কি। আমরা এই চ্যাপ্টারটা শেষ করে আমি আপনাদেরকে 2টা ম্যাথ করতে দেবো, ওই 2টা আপনারা করে আমাকে দেখাবেন, ঠিক আছে? এখন দেখেন 13 নাম্বার। ওকে স্যার। 13 নম্বরে বলছে যে দি ফলোইং ইনফরমেশন ইজ অবটেইন ফ্রম দ্য কস্ট রেকর্ড অফ পাইওনিয়ার কোম্পানি। পাইওনিয়ার কোম্পানি থেকে তাদের যে ব্যয়ের তালিকা আছে, যে হিসাব আছে, হিসাবের বই আছে, সেখান থেকে তারা এই ইনফরমেশন গুলো নিয়েছে। কি ইনফরমেশন নিয়েছে? বলছে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 2,50,000। যে পাইওনিয়ার কোম্পানি 2,50,000 টাকার উৎপাদন খরচ হয়েছে তাদের। ফিনিশ গুডস ইনভেন্টরি ইন্ডিং, তার মানে এটা হলো কি ফিনিশ গুডস এর ক্লোজিং, দেওয়া আছে 42,000 টাকা। কস্ট অফ ফিনিশ গুডস দেওয়া আছে 2,30,000 টাকা। এই কস্ট অফ ফিনিশ গুডস বলতে বোঝায় কি, যে আমরা যে পণ্যটা তৈরি করছি, যেমন কস্ট অফ গুডস সোল্ড বলি না, সেরকমের, হ্যাঁ, কস্ট অফ ফিনিশ গুডস বলে দিছে ওরা। এন্ড ওয়ার্ক ইন প্রসেস ইন্ডিং, এই যে ওয়ার্ক ইন প্রসেস ইন্ডিং, ইন্ডিং মানে কি, ওয়ার্ক ইন প্রসেসের ক্লোজিংটা। ক্লোজিং হলো যেটা আমরা কি করি, শেষে, সমাপ্ত। হ্যাঁ, শেষে থেকে যায় যেটা। তো আমি একটু বলি এখানে যে আপনাদের 3-4টা জিনিসের উপরে ফোকাস রাখতে হবে। একটা হলো র মেটেরিয়াল বিগিনিং এন্ডিং, তারপরে ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং এন্ডিং, তারপরে ফিনিশ গুডস এর বিগিনিং এন্ডিং। এই ফিনিশ তিনটা, গুড বিগিনিং। হ্যাঁ, এই 3টা জিনিসের কিন্তু বিগিনিং এন্ডিং থাকে। তো এই তিন তিন দুগুণা 6, তাই না? আমরা যদি র মেটেরিয়ালের বিগিনিং এন্ডিং এইখানে 2টা, ডব্লিউআইপি বা ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং এন্ডিং এই 2টা, 4টা, আর ফিনিশ গুডস এর বিগিনিং এন্ডিং এই 2টা, 6টা, তার মানে 6টা বিগিনিং এন্ডিং থাকে। তো এই ক্ষেত্রে প্রথমে আসে কে? প্রথমে আসে র মেটেরিয়ালের বিগিনিং এন্ডিং, তারপরে আসে ডব্লিউআইপি এর বিগিনিং এন্ডিং, তারপরে আসে ফিনিশ গুডস এর বিগিনিং এন্ডিং। আর প্রত্যেকের কাজই এক, বিগিনিং যেটা সেটা যোগ হয়,
এন্ডিং যেটা সেটা মাইনাস হয়। আর কোনো কনফিউশন আছে? না স্যার, রুলস রেগুলেশন অনেক সুন্দর। আচ্ছা, এরপরে আসেন নিচে আছে ফ্যাক্টরি ওভারহেড ইজ অ্যাপ্লাইড 30% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। বলছে তোমাদের এখানে যে ম্যানুফ্যাকচারিং কস্ট হয়েছে এটা শতকরা 30 ভাগ তুমি ফ্যাক্টরি ওভারহেড ধরবা। তার মানে আমি এটা বলতে পারি যে ম্যানুফ্যাকচারিং কস্ট যদি 100 টাকা হয় তার মানে ফ্যাক্টরি ওভারহেড হবে 30 টাকা। যদি ম্যানুফ্যাকচারিং কস্ট আমার 70 টাকা হ্যাঁ ও 30 টাকা। 30 টাকা হবে ফ্যাক্টরি ওভারহেড 30%। যদি এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট 1 লাখ হ্যাঁ টাকা হ্যাঁ হয় তাহলে ফ্যাক্টরি ওভারহেড হবে 30,000 টাকা। ডিরেক্ট লেবার কস্ট হ্যাঁ 15% অফ ফ্যাক্টরি ওভারহেড। তার মানে এখানে আমি ক্যালকুলেশন করে যে ফিগারটা পাবো 30% এ, সেই ফিগার সেটা যে কোনো অ্যামাউন্ট হোক না কেন তার উপরে আমি 15% ধরবো। এই যে দেখেন এই 15%, এই 15% ধরলে আমি পাবো কি? পাবো আমি ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্ট পাবো। এরপরে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স টোটাল অ্যামাউন্ট টাকা এত, যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্সে তুমি টোটাল 40,000 টাকা ধরবা। টোটাল সেলস ডিউরিং দ্য পিরিয়ড অফ টাকা, এবং সারা বছরে তারা 2,60,000 টাকা বিক্রি করছে। তো যখন আপনি পরীক্ষার খাতায় ম্যাথ সলভ করতে যাবেন তখন আন্ডারলাইন করে করে রাখবেন, মার্ক করে করে রাখবেন, ঠিক আছে? যে যখন আমি সলভ করতে যাব তো তখন আমি যাতে এটা সরাসরি ধরতে পারি যে কোথায় কোনটা কি আছে। এখন আসে বলছে কি প্রিপেয়ার এ কস্ট শিট অফ দ্য অ্যাবভ ইনফরমেশন। তো বলছে যে অ্যাবভ ইনফরমেশন এটা থেকে কি করো, কস্ট শিট বের করো। এখন আমরা কস্ট শিট করব। এখন কস্ট শিট করতে গেলে আমাদের কি কি লাগবে? ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগবে, ডিরেক্ট লেবার লাগবে, তারপরে ফ্যাক্টরি ওভারহেড লাগবে, ফ্যাক্টরি ওভারহেড। এই সবগুলো লাগবে। এখন এইগুলো কিন্তু আমাদের কাছে দেওয়া নেই। এই ডিরেক্ট ম্যাটেরিয়াল কি কোথাও দেওয়া আছে? এর মধ্যে দেওয়া আছে? কোথাও দেওয়া নাই। এরপর ডিরেক্ট লেবার কোথাও দেওয়া আছে? দেওয়া নাই। ফ্যাক্টরি ওভারহেড কোথাও দেওয়া আছে? দেওয়া নাই। এখন আপনি বলতে পারেন তাহলে দেওয়া নাই আমি ওরা লিখছে কিভাবে? এই যে আইটেমগুলো 30% ধরছে, উল্লেখ করা আছে। এইটা নিচে বের করছে, এই যে ওয়ার্কিং করে এই দেখছেন এই যে এটা আমাদের কি করতে হবে? ওয়ার্কিং করে এই যে ওয়ার্কিং এইটা আপনি আগে করবেন, ঠিক আছে? বইয়ে যা আছে হুবহু তো আর কপি করা যাবে না সিস্টেম। তো এই ওয়ার্কিংটা করতে হবে আগে। যখন আপনি এই ম্যাথটা সলভ করবেন তখন আপনি আগে করবেন ওয়ার্কিং করে কি করবেন? ফ্যাক্টরি ওভারহেড 1 নাম্বার। তাহলে ফ্যাক্টরি ওভারহেড 1 নম্বরে কি কথা বলা ছিল? ফ্যাক্টরি ওভারহেডে বলা ছিল যে ফ্যাক্টরি ওভারহেড ইজ অ্যাপ্লাইড 30% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের শতকরা 30 ভাগ হবে ফ্যাক্টরি ওভারহেড। তার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? সরি, ম্যানুফ্যাকচারিং কস্ট কত? ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 2,50,000 টাকা। এই দেওয়া আছে। এই 2,50,000 টাকার উপর 30% ধরবেন। আসেন নিচে। এই 2,50,000 টাকার উপরে 30% ধরলে এই 75,000, এইটা হইছে ফ্যাক্টরি ওভারহেড। এরপর লাগবে কি? ডিরেক্ট লেবার। ওইখানে আবার বলা আছে যে তুমি ফ্যাক্টরি ওভারহেড যা পাবা তার 15% হবে ডিরেক্ট লেবার। এটা কিন্তু আমি বলি নাই, এই যে এখানে বলা আছে, এই যে এখানে বলা আছে, এখানে বলা আছে কি? এন্ড ডিরেক্ট লেবার কস্ট 15% অফ ফ্যাক্টরি ওভারহেড। তার মানে ফ্যাক্টরি ওভারহেডের শতকরা 15 ভাগ। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কই? ফ্যাক্টরি ওভারহেড আমরা একটু আগে বের করছি 75,000। এখন এই 75,000 ফ্যাক্টরি ওভারহেড যেটা হয়েছে সেটার 15%। 15%, হ্যাঁ 11,250 এটা হবে ডিরেক্ট লেবার। এটা হবে ডিরেক্ট লেবার। এরপরে আমাদের আরো কিছু জিনিস বাকি আছে। কি বাকি আছে? এই যে ডিরেক্ট ম্যাটেরিয়ালটা বাকি আছে। এখন আমাদের কাছে একটা জিনিস কিন্তু দেয়া আছে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে? তো ওইটা যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে সবকিছু আছে। সবকিছু বলতে কি? সবকিছু বলতে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড আছে, ডিরেক্ট লেবার আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে, এই তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস কার মধ্যে আছে? এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আছে। তাহলে আমি কি বলতে পারি যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট সমান ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার প্লাস ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, এখন আমি কি করব? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ফ্যাক্টরি 2,50,000 ওভারহেড, টাকা। হ্যাঁ এইটা বলা যায়। এইটা আমি লিখবো। লেখার পরে সমান চিহ্ন দেব। ডিরেক্ট ম্যাটেরিয়াল আমার কাছে নাই, এটা আমি খালি রাখবো। এটা খালি রাখবো। ডিরেক্ট লেবার আমি পাইছি 11,250, এটা আমি লিখবো। প্লাস ফ্যাক্টরি ওভারহেড পাইছি 75,000, এটা আমি লিখবো। লেখার পরে এই যে দুইটা এই পাশটা আমি এই পাশে নিয়ে আসবো আর এই 2,50,000 টাকা আমি এই পাশে নিয়ে যাব। তাহলে আমার কি থাকবে? শুধু ডিরেক্ট ম্যাটেরিয়ালটা পড়ে থাকবে। এটা যদি ইকুয়েশন কেউ একদম ওই যে 5 6 এর ইকুয়েশন না, মানে আপনি কি করবেন? সাইড পরিবর্তন করবেন, সাইড পরিবর্তন করে
যেটা দেওয়া নাই বা যেটা আমি বের করছি এটা বামে নিয়ে যাও, আর এই বামটাকে ডানে নিয়ে যাও। সাইড পরিবর্তন করলে তো এই প্লাস থাকলে মাইনাস মানে হয়ে যাবে তো। তুমি কি করবা, এই যে ডিরেক্ট মেটেরিয়াল প্লাস 11,250 75,000, এইটা এই বাম পাশে নিয়ে আসবা, আর এই 2,50,000 এই পাশে নিয়ে আসবা। নিয়ে আসলে এই 11,250 আর 75,000 যোগ করলে কত হয়, যা হয়, হ্যাঁ, সেইটা এই 2,50,000 থেকে মাইনাস করলেই তো হয়ে যায়, তাহলে তো ডিরেক্ট মেটেরিয়াল করে থাকে। এটা আসলে খুব বেশি বোঝানোর তো কিছু নাই, আমি সহজ জিনিসটাকে মনে হয় বুঝাইতে গেলে মনে হয় আরো কঠিন মনে হয় আমার কাছে। ঠিক আছে? বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আমি কি পেয়েছি, এখন আমি ফ্যাক্টরি ওভারহেড পেয়েছি, ডিরেক্ট লেবার পেয়েছি, আর এই ডিরেক্ট মেটেরিয়াল পেয়েছি। তাহলে এই তিনটা জিনিস আমি পেয়েছি না? এখন আসো তুমি এই ছকে আসো, এই ছকে। এই জন্য আমরা আগে ছকটা করব না, আগে ওয়ার্কিং করব। এই ম্যাথগুলো এইটা দেখে ওয়ার্কিংটা করব। ওয়ার্কিংটা করে যখন ওয়ার্কিং করে এগুলো পেয়ে যাবে, এখন তুমি ছকে আসো। এখন ডিরেক্ট মেটেরিয়াল কত, ডিরেক্ট মেটেরিয়াল লিখবা 1,63,750। কোথায় পেয়েছি, এই যে এই যে এটা, এই জন্য আগে এটা বের করে নিতে হবে। ঠিক আছে? আগে যদি কেউ সমাধান দেখে তাহলে কিন্তু মাথায় গোলমাল লেগে যাবে যে এটা কোথায় পেয়েছে। এই জন্য আগে এটা এগুলা করে নিতে হবে। তাহলে 1,63,750 এই ডিরেক্ট মেটেরিয়াল, তার সাথে যোগ হবে ডিরেক্ট লেবার, নিচে বের করছি 11,250, তাহলে হবে কি প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে যোগ হবে কি ফ্যাক্টরি ওভারহেড, নিচে বের করছি ম্যানুফ্যাকচারিং কস্টের 30%, ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হবে কি ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে এই এখন মিলে গেছে না 2,50,000। এটা আরো একটা সিস্টেম আছে, আমি এভাবে সাজাই আমি এখান থেকে উঠতে পারতাম। ঠিক আছে? যেটা মিসিং ওইটা আমি যোগ বিয়োগ করে উঠতে পারতাম। যাই হোক, কত কিছু বললে, যেহেতু অনলাইনে এটা বোর্ডে আমি যদি হইতো আমি ওইভাবে দেখাইতাম আরো 5 বার, তো সেটা সহজ হতো। এখন কত কিছু বললে অনেকের মাথার উপর দিয়ে যাবে। তো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, তার সাথে যোগ হয় কি ডব্লিউআইপি এর বিগিনিং আছে, এখানে ডব্লিউআইপি এর বিগিনিং তো মনে হয় নেই। দেখো ডব্লিউআইপি এর বিগিনিং আছে, ফিনিশ গুডস এন্ড এই যে ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং আছে, ডব্লিউআইপি এর বিগিনিং নাই। তা বিগিনিং যেহেতু নাই, এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই, ওটা আমরা নিব না, শেষ। বিগিনিং থাকলে যোগ করতাম, বিগিনিং নাই, ওটা বাদ দিয়ে দেব, আছে এন্ডিং, এন্ডিংটা মাইনাস করে দিলাম। এই যে এই ডব্লিউআইপি এর এন্ডিং মাইনাস করে দিলাম, ফিনিশ গুডস এর এন্ডিংও মাইনাস করে দিলাম। এরপর থাকলো কি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমরা এক্সপেন্স গুলো যোগ করলাম। কোন এক্সপেন্স? ওই যে কমার্শিয়াল এক্সপেন্স বা কি বলে পিরিয়ডিক এক্সপেন্স নাকি? সেলিং। হ্যাঁ, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ যা আছে, প্রশাসনিক হ্যাঁ খরচ। প্রশাসনিক যা আছে সবগুলো আমরা, এটা আসবেই এই কস্ট অফ গুডস সোল্ডের পরে, এইটার পরে আসবে, এইটার পরে। ঠিক আছে? এইটার পরে আসবে, এটার পরে আসবে। এরপরে আমরা এই যে এই যে অ্যাড করে দিব, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং, এটা অ্যাড করে আমরা কত 40,000 পেয়েছি। এখন এই 1,88,000 আর এই 40,000 যোগ করলে কত হয় 2,28,000। এখন এই 2,28,000 তো আমরা এভাবে লিখবো। ঠিক আছে? 2,28,000, আর এটার সাথে যোগ হবে কি, এটার সাথে যোগ হবে পিআরও এফআইটি, প্রফিট। এখন খেয়াল করো প্রফিট তো এখানে নাই, ধরে নিলাম প্রফিট থাকলে আমরা এই কস্টের সাথে, এটা তো টোটাল কস্ট টিসি, টোটাল কস্ট। এখন এই টোটাল কস্টের সাথে আমি কি যোগ করব, প্রফিট। প্রফিট যোগ করলে আমি সেলস পাবো। সেলস তো আবার অঙ্কের মধ্যে দেওয়া আছে, সেলস দেওয়া আছে, সেলস দেওয়া আছে কত 2,60,000। তাহলে 2,60,000 যদি আবার সেলস থাকে, আর এখানে কস্ট হলো 2,88,000, সেলসের থেকে কস্ট কম, মানে আমি ব্যয় করছি বেশি, বিক্রি করছি, সরি ব্যয় করছি কম, বিক্রি করছি বেশি, তাহলে আমার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? এই 2,60,000 থেকে 2,28,000 এখন বিয়োগ দিলে এখান থেকে কত 32,000, এই 32,000 হলো প্রফিট। এখন 2,28,000 আর 32 যোগ করলে এই 2,60,000ই হয়। কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন না সমস্যা নাই। আমি বলি, এই যে নিচের ম্যাথগুলো, এইগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, করে ফেলতে হবে। আগামী ক্লাসে আমি টেন্ডার কস্ট ধরবো। এই যে এই 14 নাম্বার, এখানে কি আছে, এই যে 1-3-2015, তার মানে এটা বিগিনিং, আর 31-3-2015 এটা এন্ডিং।
ঠিক আছে। আর এখানে রেট আছে, এই ডিরেক্ট ওয়েজ 1500 ঘন্টা আসতে আর 2 টাকা করে পার আওয়ার। তাহলে কি করতে হবে, আমি 1 ঘন্টা কাজ করলে 2 টাকা আমার মানে একটা লেবারে 1 ঘন্টা কাজ করলে 2 টাকা দেয়। সুতরাং তারা 1500 ঘন্টা 1 কাজ ঘন্টায় করলে 2 টাকা করে পায়। 2 টাকা, তাহলে 1500 গুণ 2 এইটা হবে লেবার। আর বাকিগুলো তো এটা তো ডিরেক্ট এক্সপেন্স, এটা প্রাইম কস্ট বানাইতে যাইবে। ওই যে একটু আগে একটা অঙ্কে আমরা চার্জেবল এক্সপেন্স দেখছিলাম না, ওই চার্জেবল এক্সপেন্স না দিয়ে এটা দিছে ডিরেক্ট এক্সপেন্স, একই কথা। এই ভেরিয়েবল প্রাইম এগুলো সব পারা যাবে, এগুলো কোনো হবে না, কঠিন কিছু হবে না। আমি তো এগুলো দেখেছি, দেখেই তো দিয়েছি। ঠিক আছে, এই যে এটা মানে 14000, পরে এটা মানে পরের অঙ্ক না, ও এটা অন্য একটা অঙ্ক, এটা অন্য একটা অঙ্ক। ওইভাবেই ওই আগে ছিল 1500 ঘন্টা, আর ওটা 1400 ঘন্টা, গুণ করেই বের করতে হবে। মানে আমরা যতক্ষণ এই আলোচনা করলাম, এই সেম জিনিসই কিন্তু আলোচনা করলাম। এই দেখো র মেটেরিয়াল ইউজ, ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার, এটা ফ্যাক্টরির মধ্যে যাবে। তোমাদের যে ফ্যাক্টরির লিস্ট দিয়েছি ওর মধ্যে এগুলো আছে। ঠিক আছে, এই যেখানে এই আবার ডিপ্রিসিয়েশন বলছে, এই এখানে একটা খেয়াল করো, ডিপ্রিসিয়েশনের যে ব্যাপারটা বলছে 50% রিলেটেড টু ম্যানুফ্যাকচার, আর 50% অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড 25% অ্যাডমিনিস্ট্রেটিভ, আর 25% সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। এর মানে হলো সেলিং ডিপ্রিসিয়েশনের যে, হ্যাঁ, এই ডিপ্রিসিয়েশনের যে টাকাটা দেওয়া আছে, এই যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা 50% নিতে হবে। 50% নেবা তুমি ফ্যাক্টরির মধ্যে, ম্যানুফ্যাকচারিং এর মধ্যে না, ফ্যাক্টরির মধ্যে নেবা 50%। ফ্যাক্টরির উপরে, হ্যাঁ, অর্ধেক 50,000। আর বাকি যে 50,000 থাকবে 50,000। তার 25,000 নেবে অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে, আর 25,000 নেবে 25। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে। এটা কঠিন কিছু না, এই ওই ম্যাথগুলো 50,000 এর উপর 25% আর হলো 25% অর্ধেক করে এরকম। দেবো। ওই যে 25,000 অর্ধেক করে দেবো, তাহলে তো হয়। এই এবং দেখো সবগুলো হ্যাঁ অঙ্ক খুবই সেটা। সহজ। এই যে র মেটেরিয়াল ইউজ আছে, ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার, ফ্যাক্টরি সাপ্লাই, স্যালারিজ, এগুলো সব পারা যাবে। ঠিক আছে, এটা বাসায় করে ফেলতে হবে। আমি কিন্তু এটা নিয়ে আর থাকবো না, এই চ্যাপ্টার থাকতে চাচ্ছি না। আগামী ক্লাসে টেন্ডার কস্ট যেহেতু করানো হয় নাই, ওইটা আমরা আগামী ক্লাসে, ওইটা শুধুমাত্র আগামী ক্লাসে টেন্ডার কস্ট হবে। এগুলো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কথা বলবো, আর না হলে এগুলো নিয়ে কোনো কথা বলবো না। ঠিক আছে, কারণ এগুলো আমি পিছনেই 4-5 দিন ধরে যা করাচ্ছি একদম এক। এখন এই রকমের একটা একটা যদি শেষ করতে চাই অনেক সময় লাগবে, 2 মাসে এটা শেষ করা সম্ভব হবে না কিন্তু। তাহলে বাসায় বেশি বেশি করতে হবে, আর নিজেদের তো বই আছে। তো আর আরেকটা কথা বলে নেই, যে টেন্ডার কস্টের যে নিয়ম দিয়েছি এগুলো কিন্তু বাসায় দেখতে হবে, এগুলো পড়াশোনা করে আসতে হবে বাসায়। যে নিচে মনে দিয়ে দিছি না টেন্ডার কস্টের, এই যে এটা এখান থেকে গত ক্লাসেও বলেছিলাম, কিন্তু আজকে তো এটা শেষ করতে পারিনি, বড় অঙ্ক ছিল। এই যে এখান থেকে দেখা শুরু করতে হবে, এই টেন্ডার কস্ট শিট কোড, এই যে এখান থেকে এগুলো একটু পড়াশোনা করতে হবে যে কি কি আছে। আমি তো জিজ্ঞেস করলে যাতে উত্তর দেয়া যায়। ঠিক আছে, এখানে এই যে এই সূত্রটা আমি বুঝিয়ে দেবো, সূত্রটা মুখস্থ করার কিছু না, জাস্ট শুধু দেখলেই হবে। এই সূত্র আমি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, এটা জাস্ট দেখে আসতে হবে ব্যাপারটা কি এটা বুঝতে হবে, বাংলাটা জানতে হবে, আর বাকিটা আমি বলে দিব, সূত্র তৈরি করা শিখাই দেব। তো এই পর্যন্ত, এখন কার কি সমস্যা আছে সেটা আমরা শুনি।